আসসালামু আলাইকুম। জুলাই বিপ্লবোত্তর বাংলাদেশে বুদ্ধিবৃত্তিক অভিযাত্রা এটার আয়োজনে ছিল নয়া দরবার রাজশাহী বিশ্ববিদ্যালয়। এই আলোচনা সভার প্রধান আলোচক মুসাল হাফিজ, এছাড়া আলোচক হিসেবে ছিলেন প্রফেসর ইফতেখারুল আলম মাসুদ, মাহমুদ মাকি খুলনা বিশ্ববিদ্যালয় থেকে এসছেন, এবং মেহেদি সজিব আমাদের ছাত্র এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন অত্যন্ত সক্রিয় সমন্বয়ক। এছাড়া আমার সামনে যারা বসে আছেন সুধীমণ্ডলী, আমার সহকর্মীবৃন্দ এবং আমার প্রিয় ছাত্রছাত্রী, আমি আবার সবাইকে সালাম জানাচ্ছি। আসলে সময় খুব অল্প, এখনই মাগরিবের আযান দিয়ে দেবে। আমি আসলে খুব জেনারেল গ্রাউন্ড থেকে কথা বলবো, মানে স্পেসিফিক এর ভিতরে যাব না, খুব কিছু সাধারণ ধ্যান ধারণা নিয়ে আমি কথা বলবো, এবং আমি এমন কিছু বলার চেষ্টা করব যেগুলো অলরেডি বলা হয়ে যায়নি। তো আমি প্রথমেই যারা আজকে এখানে উপস্থিত তাদের কাছে একটা প্রশ্ন রেখে শুরু করতে চাই। যেমন আমাদের যে ব্যানার, সেখানে আছে বুদ্ধিবৃত্তিক অভিযাত্রা। এই যে বুদ্ধিবৃত্তিক অভিযাত্রা, এর সাথে চলে আসে বুদ্ধিবৃত্তিক চর্চা। তো এই বুদ্ধিবৃত্তিক চর্চা, এটা শুনলে তো আমাদের ভালো লাগে শুনতে, নাকি খারাপ লাগে? ভালো লাগে। কিন্তু বুদ্ধিবৃত্তিক চর্চা, এটা কি ইনহেরেন্টলি ভালো বা মন্দ, এরকম কোনো ব্যাপার কি আছে যে বুদ্ধিবৃত্তিক চর্চা থাকলেই সেটা একটা খুব ভালো জিনিসে দাঁড়াবে, অথবা সমস্ত বুদ্ধিবৃত্তিক চর্চাই খুব ভালো জিনিস, এরকম কোনো ঘটনা কি আছে নাকি? একেবারেই নেই। আজকের দুনিয়াতে সবচেয়ে বেশি বুদ্ধিবৃত্তিক চর্চা যারা করে, আনফর্চুনেটলি আমি যদি বেঞ্চমার্কিং, আমি যদি আসলেই যাচাই বাছাই করতে চাই, তাহলে দেখবো যে বুদ্ধিবৃত্তিক চর্চায় ইসরায়েল খুব অগ্রগামী। কিন্তু সারা দুনিয়ার জন্যই এই রাষ্ট্রটি একটা অভিশাপের মতো। কাজেই এই যে বুদ্ধিবৃত্তিক চর্চা, এটা শুনে একেবারে আবেগে আপ্লুত হয়ে যাওয়ার কোনো কারণ নাই। প্রশ্নটা হচ্ছে যে এই বুদ্ধিবৃত্তিক চর্চা কোনো কল্যাণ অথবা মঙ্গল ডেকে আনে কিনা। এটা থেকে যদি ভালো হয় তাহলে এর কোনো বিকল্প নেই, কিন্তু আবার এটাও সত্য, বুদ্ধিবৃত্তিক চর্চা যদি না থাকে তাহলে ভালো হওয়ার কোনো সম্ভাবনাও নেই। তার মানে বুদ্ধিবৃত্তিক চর্চা থাকলেই যে ভালো হবে এমন কোনো কথা নেই, কিন্তু ভালো করতে গেলে বুদ্ধিবৃত্তিক চর্চা থাকতেই হবে। এরপরে প্রশ্ন আসে যে এই যে ভালো, এই ভালোটা কার ভালো? এটা কি আমার ভালো, নাকি আমার দাদাদের ভালো, নাকি আমাদের যে কলোনিয়াল প্রভুরা ছিলেন তাদের ভালো? আমার ভালোটাই কি যথেষ্ট, নাকি এই ভালোটার ভিতরে আমার দেশের মানুষ, দেশের নানান মত পথ, নানান স্তরের সমস্ত নরনারীর একটা হিস্সা, সেটাও একটা চিন্তার বিষয়। শুধু ভালোটা ভালো বলাটাই যথেষ্ট না, কার ভালো সেটাও চিন্তা করতে হবে। তারপরে চিন্তা করতে হবে এই যে ভালো, এই ভালোর দায়িত্বটা, এই ভালো করার দায়িত্বটা কে নেবে? শুধু আমার মতো করে যারা চিন্তা করে তারা নেবে, নাকি যারা আমার মতো করে চিন্তা করে না তারা নেবে, নাকি এই চিন্তা এবং এই মঙ্গল যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষায় মানুষের একটা পার্টিসিপেশন থাকতে হবে, শুধুমাত্র একদিকের পার্টিসিপেশন না, বিভিন্ন দিকের পার্টিসিপেশন। এখন কথাটা হচ্ছে যে আমরা অনেক ধরনের সমস্যার ভিতরে আছি। সমস্যা আমি কিছু কিছু লিখেছি এবং এগুলো একটু আলোচনাও এসছে, যে সবচেয়ে বড় যে যুদ্ধটার মধ্যে আমরা আছি, আমরা মোটেই যুদ্ধে জিতিনি, কিন্তু যে ঘটনাটা ঘটেছে সেটা জেতার একটা সম্ভাবনা তৈরি করেছে। যেই সম্ভাবনাটাই গত 2 দশকে, বা আমি বলবো যে ইনফ্যাক্ট আরও পুরাতন সময় থেকে গত 16 বছরে সবচেয়ে তীব্র অপশাসনের ভিতরে আমরা ছিলাম, এবং তখন আসলে কল্যাণকর কোনো কিছু করার বড় রকমের কোনো সম্ভাবনাটুকুও ছিল না। জুলাই আগস্টের গণ অভ্যুত্থান
আমাদেরকে বিজয়ী করেনি, আমাদের বিজয়ী হওয়ার একটা সুযোগ এনে দিয়েছেন। আমরা যদি এই সুযোগ কাজে লাগাতে পারি, হয়তো আমরা সামনের দিনগুলোকে সুন্দর করতে পারবো। আর এখন এই কালচারাল ওয়ারটা, এই যে সাংস্কৃতিক যুদ্ধ, এইটা খুব মারাত্মক একটা জিনিস। একটা ছোট্ট উদাহরণ দিই। অত্যন্ত যৌক্তিক এবং অত্যন্ত জ্ঞানগর্ভ প্রচুর লেখা লিখেও আমাদের রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের এবনে গোলাম সামাদ আসলে কোনো প্রতিষ্ঠিত বুদ্ধিজীবীর জায়গাটা নিতে পারেন না। কী করলে নেওয়া যায় আর কী করলে নেওয়া যায় না, সেগুলো নিয়ে আলাপ হয়েছে। তো এই যে খেলা, এই খেলাটা ভেঙে দেওয়াটা খুব জরুরি। এবং এই খেলাটা ভেঙে দেওয়ার উপায়টা কি? এই খেলাটা ভেঙে দেওয়ার উপায় হলো যোগ্যতার মূল্যায়ন এবং সেইটাকে প্রতিষ্ঠা করার জন্য এক ধরনের মন মানসিকতা। মন মানসিকতার ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। এই জায়গাটা যদি তৈরি না হয়, তাহলে সব কিছুই তার যা মানে ছিল সেই মানেটা উল্টে যায়। এটা সত্য। মুক্তিযুদ্ধের সময় জয় বাংলা একটা জনপ্রিয় স্লোগান ছিল, কিন্তু আমরা একই সাথে দেখেছি গত 16 বছরে এই স্লোগানটাকে সামনে রেখে এহেন কুকুরটি, মানে কুকর্ম নাই যেটা করা হয় না। তার মানে স্লোগানটা ঠিকই ছিল, কিন্তু তার মানে গেছিল উল্টে। আমরা যদি মাথায় আমাদের যে চিন্তা ভাবনা, সেখানে যদি মৌলিক পরিবর্তন না আনতে পারি, তাহলে কি হতে পারে? আগেও কিছুটা হয়েছে, আমরা দেখতে পারি ভবিষ্যতে জিন্দাবাদ স্লোগানটা, এটারও একটা ঐতিহাসিক তাৎপর্য আছে। কিন্তু এই স্লোগানও কিন্তু নষ্টামির একটা উপায় খুলে দিতে পারে। শুধু জিন্দাবাদ কেন, খারাপ মানুষের হাতে পড়ে নারায়ে তাকবীরও মানুষকে শোষণ করার এবং মানুষের উপরে অন্যায় অত্যাচার চাপিয়ে দেওয়ার একটা উপকরণ হয়ে দাঁড়াতে পারে। সো ইউ মাস্ট থিঙ্ক ভেরি কেয়ারফুলি অ্যাবাউট ইট। যে স্লোগান শুনে নিশ্চয়ই আমাদের এতদিনে এতটুকু সেন্স হওয়ার কথা যে স্লোগান শুনে পটে যাওয়ার আর কোনো কারণ নেই। আমরা স্লোগানের পিছনের মানুষকে দেখতে চাই, তাকে বুঝতে চাই, এবং সে কোন উদ্দেশ্যে এগুলোকে সামনে নিয়ে আসছে সেটাও কিন্তু এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পরে খুব ভালো করে দেখতে হবে। যে বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে, সেইটা হচ্ছে যোগ্যতা। যোগ্যতা মাপকাঠিটা কি, আর কোন ধরনের যোগ্যতার কথা আমরা বলব? একটা বিপ্লব বা একটা অভ্যুত্থান যখন মনে হয়, তখন মানুষের ভিতরে যেই বিভিন্ন শ্রেণী আছে, তারা সবাই ভাবে এইবার বোধহয় আমরা কিছু করতে পারব, আমরা অনেক দিন কিছু করতে পারিনি, এইবার বোধহয় পারব। এটা সেকুলার ঘরানার যারা, তারা সবসময় কিছু না কিছু করছেন। যারা ঠিক ওই অর্থে সেকুলার না, তাদের জন্য কোনো প্ল্যাটফর্মই ছিল না, তারা হয়তো এখন ভাবছে যে আমাদের একটা প্ল্যাটফর্ম তৈরি হওয়ার সুযোগ এসেছে। কেউ কিছু করতে পারবেন না, টেক ইট ফ্রম মি, যদি আপনাদের সেই কম্পিটেন্সি এবং যোগ্যতা না থাকে, কিচ্ছু করতে পারবেন না। কাজেই যোগ্যতা অর্জনের জায়গাটা আসলে সবচেয়ে বড়। আপনি শুধুমাত্র আদর্শের কথা বলে কোনো কিছু সেল করতে পারবেন না। আর যদি সেল করতে পারেন, তাহলে আপনার প্রতারণাটা দ্রুত ধরা পড়ে যাবে। আমি আমার জীবনের একটা উদাহরণ দিই। সেটা হচ্ছে যে আমি একটা সময় আমেরিকাতে ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েট স্টুডেন্ট হিসাবে ছিলাম, এবং আমি যে ধরনের পরিবারে বড় হয়েছি, সেখানে হারাম হালালটা খুব গুরুত্বপূর্ণ। তো আমি ওখানে ওই নিরামিষ টিরামিষ ডিম খেয়ে থাকতাম, কারণ হালাল আমিষ কোথায় পাওয়া যাবে, বিফ অথবা মাটন, ল্যাম্ব, আমি জানতাম না। পরে আমি জানলাম যে এক টার্কিশ ভদ্রলোক হালাল মিট বিক্রি করেন। তো ভালো, তো তিনি মস্ত বড় করে হালাল মিটের সাইনবোর্ড টাঙিয়েছেন। আমাকে অ্যাট্রাক্ট করছে যে আমি এখন আমার একটু গোস্ত পছন্দ করে, আমি এখন একটু গোস্ত খেতে পারবো। কিন্তু টার্কিশ ভদ্রলোক বাজার মূল্যের যদি আমাকে হালাল খাওয়াবেন বলে 3 গুণ বেশি দাম নেন, আর লো কোয়ালিটি মিট সাপ্লাই করেন, তাহলে ওনার ওই ইসলামিয়া বা হালালের কোনো জায়গা নাই। কাজেই এটাও বোঝার আসবে যে একটা কিছু ট্যাগ দিয়ে আপনি কিছু সেল করবেন, আপনি সেল করতে পারবেন না। আপনার নিয়তটা ঠিক থাকতে হবে এবং আপনার উদ্দেশ্যটা ভালো হতে হবে। এইখানে কলোনিয়ালিজম নিয়ে অনেক আলাপ এসছে।
আমরা অর্গানিক স্কলারশিপের কথা বলি, যেটা এই দেশের মাটি এবং মানুষের ভিতর থেকে যে জ্ঞান গড়ে উঠেছে, সেখানেও সেই জ্ঞান টিকবে শুধুমাত্র এই কারণে, এটা যদি প্রচলিত জ্ঞানকে সবসময় যে টেক্কা দিতে পারবে তা না, অন্তত তার কাছাকাছি যেন কিছু হতে পারে। যদি না হতে পারে এটা টিকবে না। কাজেই আমি যে কথাটা বলতে চাচ্ছি, আপনার অনেক আবেগ অনুভূতি থাকতে পারে, আপনার অনেক কথা বলার থাকতে পারে, কিন্তু আপনি যদি না পারেন, আপনি পারবেন না। এবং এই পারাটা শিখতে হবে। এই জায়গাতে বিশাল গ্যাপ আছে, বিশাল আকাঙ্ক্ষা, বিশাল স্বপ্ন, কিন্তু সেইটাকে বাস্তবায়নের জন্য যে যোগ্যতা অর্জন, সেদিকে আমরা সেভাবে নজর দিই না। এই জায়গাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের যদি কোনো শিক্ষা থেকে থাকে, আমি নিজের যদি কোনো শিক্ষা নিয়ে থাকি, তাহলে সবচেয়ে বড় যে শিক্ষাটা আমি গ্রহণ করেছি সেটা কি? সেটা হচ্ছে এর ভিতরে মানুষের প্রতিনিধিত্ব। একেবারে ফ্যাসিবাদের সুবিধাভোগী ছাড়া সকল শ্রেণীর মানুষ এই গণ অভ্যুত্থানকে ওন করেছে। আজকে যদি আপনার ভিতরে এই পরিকল্পনা থাকে যে আমি অমুককে বাদ দেব, তমুককে বাদ দেব, আপনি প্রথমেই জুলাই আগস্ট অভ্যুত্থানের সাথে বেইমানি করলেন। এই যে হাজার হাজার মানুষের রক্ত ঝরেছে, এর ভিতরে মাদ্রাসার ছাত্র আছে, বিশ্ববিদ্যালয়ের ছাত্র আছে, সাধারণ মানুষ, শ্রমিক, কর্মচারীরা আছে, ঢাকার অত্যন্ত পশ প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা আছে। আপনি কাউকে বাদ দিয়ে এই দেশকে গড়তে পারবেন না। কাজে আপনার ভিতরে যে মতলবগুলো আছে, আপনাদের অনেকের ভিতরেই, সারা দেশ জুড়ে অনেকের ভিতরেই নানান মতলব গিজগিজ করছে, এই মতলবে কাজ হবে না। এটা যদি পরিষ্কার করে বুঝে নিতে পারেন, তাহলে সামনের দিনগুলো ভালো হওয়ার সম্ভাবনা। আরেকটা, 16 বছর যখন আপনি পৃথিবীর অন্যতম নিকৃষ্ট ফ্যাসিজমের আন্ডারে বাস করেন, তখন আপনি টেরও পান না আপনার নিজের মগজে কিন্তু ফ্যাসিজম বাসা বাঁধছে। এটা একটা মস্ত বড় ট্র্যাজেডি। এইটারও উদাহরণ ইসরায়েল নামক রাষ্ট্র। হলোকস্ট নিয়ে বহু গল্প আছে, তারা তো নির্যাতিত হয়েছে। এই নির্যাতন তাদের এই পৃথিবীতে সবচেয়ে বড় নির্যাতনকারী বানিয়েছে। কাজে আপনি নির্যাতনের শিকার হয়েছেন বলে যে আপনার নাজাত হয়ে যাবে, এইটা আপনারা ভাববেন না। আপনি বরং ভাববেন যে এই নির্যাতন আপনার ভিতরে মনুষ্যত্ব কতটুকু কেড়ে নিতে পেরেছে। যদি অনেকখানি কেড়ে নেয়, তাহলে আপনি নতুন বিপদ সৃষ্টি করছেন। তো এগুলো চিন্তা করার বিষয়। যেহেতু চিন্তার কথা এসছে, আমি এই সমস্ত চিন্তার কথাগুলোই একটু বেশি করে বলতে চাই। জুলাই আগস্ট অভ্যুত্থান টিকে যাবে যদি বয়ান তৈরি করা যায়। সব কিছু কিন্তু বয়ানের উপর নির্ভর করে। আপনি যদি এই বিপ্লবের একটা গ্রহণযোগ্য সুন্দর বয়ান তৈরি করতে পারেন, এটার ইতিহাসটাকে যদি আপনি যেভাবে প্রতিষ্ঠা করা দরকার সেভাবে প্রতিষ্ঠা করতে পারেন, তাহলে আগামী 20, 30, 50 বছর যদি ঠিকমতো করতে পারেন, 100 বছর পরেও মানুষ এটার কথা বলবে। আর যদি করতে না পারেন, এটা খুব দ্রুতই হারিয়ে যাবে। বয়ান তৈরি করার ক্ষমতাটা একটা বিশাল ব্যাপার, কিন্তু সেইটা করতে গেলেও কিন্তু যোগ্যতার কোনো বিকল্প নাই। আপনি একবারও ভেবেন না যে একটা পার্টিকুলার লাইনে আপনি কতগুলো বই পড়েছেন বলে আপনার যোগ্যতা অর্জিত হয়ে গেছে। ইট টেকস এ লট মোর। বছরের পর বছর পরিশ্রম, অভিজ্ঞতা এবং বিশ্লেষণের ফলে যোগ্যতা তৈরি হয়। এবং সেই যোগ্যতা অর্জন করতে গেলে দুনিয়াটাকেও চিনতে হয়, নিজের দেশটাকেও চিনতে হয়, সমাজকে বুঝতে হয়, রাজনীতিকে বুঝতে হয়, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ন্যায় পরায়ণ হতে হয়। এগুলোতে যদি অভাব থাকে, তাহলে আমরা যে চিন্তার অভিযাত্রার কথা বলছি সেটা নিয়ে খুব বেশি দূর এগোনো যাবে না। তো স্পেসিফিক পয়েন্টে হয়তো অনেক কথা বলার ছিল, আমার ধারণা আদান দিয়ে দিয়েছে, এখান থেকে ভালো শুনতে পাইনি। তো আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমি আয়োজকদের বলবো, আমাদের মূল আলোচক যে কথাটা বলেছেন, একটি আলোচনা দিয়ে কিচ্ছু হবে না। আজকে শুনবো, 1 সপ্তাহ পরে এগুলোর মাথায় থাকবে না। এটা একটা চলমান প্রক্রিয়া। এবং উনি এটাও বলেছেন, আমরা শুরু করেছি, আমাদের দৃঢ় প্রতিজ্ঞ হওয়া উচিত যে এটাকে আমরা একটা গন্তব্যে অবশ্যই ইনশাআল্লাহ পৌঁছে নিয়ে যাব। সবাইকে ধন্যবাদ।